যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। সূর্য তখনও আকাশের পশ্চিম কোণায় টিকে আছে, কিন্তু তার আলো যেন রং হারিয়ে ফেলেছে। একটা বিবর্ণ সোনালি আভা চারপাশে ছড়িয়ে আছে, ঠিক যেন কোনো পুরনো ক্যানভাসের আঁচড়। বাতাস ভারী, ধূলিকণায় ভরা, আর আশেপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে কিছু একটার জন্য অপেক্ষা করছে। এমন পরিবেশে মানুষের মনে চাপা আতঙ্ক বা উদ্বেগের জন্ম নেওয়াটা অস্বাভাবিক নয়। আমি তখন রিয়াদ শহরের উত্তরে আল নাখিল এলাকায় একটি ক্লাউড কিচেনে আমার কর্মব্যস্ত জীবন। আমাদের এই কিচেনে প্রতিদিন হাজারো খাবার তৈরি হয় অনলাইন ডেলিভারির জন্য। সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের সময় কাটে ঝাল মশলার গ্রান, চাপা গরম আর কাজের তাড়াহুড়োর মধ্যে কাটা ছেঁড়ার শব্দ, হাড় ভাঙ্গার ঠকটকানি আর চাপা আওয়াজে ভরা এই জায়গায় আমি একরকম অভ্যস্ত হয়ে গেছি। সেদিন কিছু অতিরিক্ত অর্ডার আসার ব্যস্ততা, আমি একটি অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই বিকেলের সেই ধোঁয়াটে আলোর মধ্যেই সেলাকে কিচেনের দরজা দিয়ে হন্তদন্তভাবে ঢুকতে দেখলাম। সাধারণত শান্ত স্বভাবের সেলা, ফিলিপিনো মহিলা, সবসময় হাসি খুশি, পরিপাটি ও দায়িত্ববান। কিন্তু সেদিন তার চোখে ছিল এক ধরনের ভয়, কণ্ঠস্বর কাঁপছিল। আমি অবাক হয়ে জানতে চাই, কি হয়েছে, এত উত্তেজিত কেন তুমি? শিলা ধক ধক করে এক গ্লাস জল খেয়ে কাপা কাপা কণ্ঠে বলল, রোজ গত রাতে আবারও ছায়া মূর্তিটাকে দেখেছে, ঠিক সেই রকম যেটাকে সে আগেও দেখেছিল, তার বাবার পাশে দাঁড়িয়ে থাকতে। শিলার মুখে আতঙ্কটা স্পষ্ট। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। তবে কি আবারও কেউ? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও হাজির হয়ে গেলাম একটি অদ্ভুত লোমহর্ষক ঘটনা নিয়ে। সেই 2018 সাল থেকে ভূত এফএম থেকে শুরু করে আজকে আমাদের সবার প্রিয় ভূত খাম এর সাথে যুক্ত নানান স্বাদের দেশ বিদেশের ঘটনা শেয়ার করেছি। কিন্তু এত বছর ধরে এই ঘটনাটা আমার কাছে থাকা সত্ত্বেও কেন জানি না শেয়ার করিনি। ঘটনাটা এখনো চলমান। খালি মনে হতো যে এখনো সময় আসেনি ঘটনাটি শেয়ার করা। কিন্তু আজ কেমন যেন ভেতর থেকে কেউ বারবার বলছে যে এই ঘটনাটি শেয়ার করার সময় এসেছে। তাই আজ সবার সামনে ঘটনাটি নিয়ে হাজির হলাম। কতটা ভয়ের জানি না, শ্রোতা বন্ধুরাই এর বিচার করবেন। আপনারা নিশ্চয়ই জানেন, কর্মসূত্রে আমি একজন শেফ। রান্না শুধু আমার জীবিকার মাধ্যম নয়, এরা আমার ধ্যান জ্ঞান। সেই সঙ্গে লেখালেখি আমার একান্তই শখ। এই দুই এর মাঝে আমি খুঁজে পাই নিজেকে। আমি সৌদি আরবে বিগত বেশ কিছু বছর ধরে একটি ক্লাউড কিচেনে কাজ করছি, যেখানে একসাথে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়। ভারতীয়, পাকিস্তানি, ফিলিপিনো, ইথিওপিয়ান, যেন এক গলন্ত পাত্র যার ভেতর প্রতিনিয়ত তৈরি হচ্ছে গল্প, স্মৃতি আর রহস্যে মোড়া কিছু অভিজ্ঞতা। এই রান্নাঘরের প্রতিদিনের ব্যস্ততা, তাপ আর ঘামে ভেতরেও কিছু কিছু মানুষ নিজেদের চিহ্ন রেখে যায়। তেমনি একজন সেলা, ফিলিপিনো, খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, বটসবে ওই 4-5 কাছাকাছি, শান্ত নিরুত্তাপ এক মহিলা। প্রথম দিকে তার সঙ্গে তেমন একটা কথা হতো না, কিন্তু দিনে দিনে কাজের সূত্রে ধীরে ধীরে গড়ে ওঠে এক মৃত বন্ধুত্ব। আমার চোখে শিলার এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যেটা কেবল বয়স বা অভিজ্ঞতা থেকে আসে না। তার মুখে সবসময় একটা হালকা হাসি থাকলেও চোখের কোণে ছিল এক গভীর বিষাদের ছায়া, যেটা প্রথম অবহেলা করলেও পরবর্তীতে আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। একদিন দুপুরের বিরতিতে আমি আর শেলা কিচেনের পেছনের ফাঁকা জায়গায় বসেছিলাম। রুক্ষ সূক্ষ্ম আরবের ধুলো মাখা দুপুরে, হাতে গরম কফির ধোয়া ওঠা আর শুকটানের ধোঁয়ায় মজে যখন আমি নীরবের সময়টা উপভোগ করছিলাম, শেলা তখন অদ্ভুতভাবে তাকিয়েছিল খিচিরের দরজার দিকে। কফির পেয়ালায় চুমুক দিতে দিতে আমি খেয়াল করছিলাম তার দৃষ্টি কেমন যেন ফাঁকা, ভয়ক্রান্ত। ঠিক তখনই সে হঠাৎ বলে উঠল, আচ্ছা শেফ, তোমার মেয়ে আছে? প্রশ্নটা এমন অপ্রত্যাশিত ছিল যে আমি একটু চমকে উঠি। না, একটি মাত্র ছেলে? কেন হঠাৎ এমন প্রশ্ন করছো? আমি জিজ্ঞেস করি। শিলা একটুখানি হাসে, তবে সেই হাসির মধ্যে প্রাণ ছিল না, ছিল কেবল ক্লান্তি আর এক নিস্তরঙ্গ শীতলতা। সে ধীরে ধীরে বলে, আমার একটা মেয়ে আছে, নাম রোজ। ও খুব আলাদা, অদ্ভুত। আমি ভ্রু কুঁচকে তাকালাম। মিউজিক মানে? শিলা কিছুক্ষণ চুপ থাকে। মনে হলো সে নিজেকে প্রস্তুত করছে কিছু একটা ভার বহন করার জন্য। তারপর ধীর সুরে বলে, রোজ ও ভূত, প্রেত, ছায়া, ডিমন এসব কিছু দেখতে পায়। আমি অবাক হলাম। সাধারণত এ ধরনের কথা কেউ এত সোজা সাপটা ভাবে বলে না। শিলার চোখে তখনও সেই আগের মতোই অদ্ভুত এক ভয়ের প্রতিচ্ছবি, যেন কথাগুলো মুখে আনতেই তার মন তুলে উঠেছে। প্রথমে আমি মনে করেছিলাম এটা নিজই কল্পনা, হয়তো ধর্মীয় বিশ্বাস কিংবা মানসিক বিভ্রম।
তবে শিলার মুখের অভিব্যক্তি কণ্ঠের স্পন্দন আমাকে কিছুতেই অবিশ্বাস করতে দিল না। এই শহরে, এই বিদেশের মাটিতে, যেখানে হাজারো মানুষ নিজেদের সুখ দুঃখ গোপন করে বাঁচে, সেখানে কেউ যদি একটা খোলামেলা হয়, তার পেছনে নিশ্চয়ই কিছু গভীর সত্য লুকিয়ে আছে। শিলা তখন খুব নিচু গলায় বলতে শুরু করল, জেন ভয় পাচ্ছে। কেউ বুঝে শুনে ফেলবে। আমার মেয়ে রোজ ছোটবেলা থেকেই এমন। ওর জন্মের সময় ডাক্তাররা বলেছিলেন কিছু অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছে। আমরা তখন বিষয়টি গুরুত্ব দেইনি, ভেবেছিলাম হয়তো ওর জন্ম একটু আলাদা, হয়তো কোনো হরমোনাল ইমব্যালেন্স, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সময় শুধু ওর মধ্যে থাকা অজানা রহস্যগুলোকেই ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসে। জন্মের পর থেকেই ওর চোখ দুটো খুব অদ্ভুত ফ্যাকাশে ছিল, এক ধরনের আলোছায়া খেলা চলত সেখানে। ডাক্তাররা একে চিকিৎসাগত দৃষ্টিতে ব্যাখ্যা দিতে চাইলেও একজন মায়ের মন যে অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল তা বুঝতে পারেনি কেউ। রোজ কখনো রাতে ঘুমোতে চাইত না, সারা রাত কাঁদত। কান্নারা শুধু অভিমান বা ক্ষুধা থেকে নয়, বরং ভেতর থেকে আসা এক আতঙ্কের বহিঃপ্রকাশ ছিল। চোখে ঘুম না থাকলেও ওর চোখে সবসময় যেন ভয় লুকিয়ে থাকত। রোজ তখন খুব ছোট, বড়জোর ৫-৬ বছর বয়স হবে। হঠাৎ একদিন ও বলল, মা, ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গিয়েছিলাম আমি আর ওর বাবা। তাকিয়ে দেখি কেউ নেই। আমি বুঝতেই পারছিলাম না ও কাকে দেখছে। প্রথমে ভেবেছিলাম ওর সাধারণ শিশুসুলভ কল্পনা। আমরা হাসছিলাম, মনে মনে বলছিলাম এই বয়সে এরকমই হয়। কিন্তু তারপর থেকে বারবার রোজ এমন কথা বলতে থাকে। শুধু বলাই নয়, অনেক সময় ও যা বলে তা হুবহু সত্যি হয়ে যায়। কথাগুলো শুনতেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, স্নায়ুগুলো যেন ঠান্ডায় কেঁপে ওঠে। আমি কাঁপা কাঁপা গলায় সেলাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কখনো কিছু দেখেছ? সেলা চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমি নিজের চোখে কিছু দেখিনি। কিন্তু রোজ যা দেখে তা শুধু ওর মুখে নয়, ওর শরীরেও ছাপ ফেলে যায়। ওই মুহূর্তে ওর চোখ ফাঁকা হয়ে যায়, যেন কেউ ওর দৃষ্টি দিয়ে অন্য কিছু দেখছে। ঠোঁট নীলচে হয়ে আসে, শরীর কাঁপতে থাকে, একরকম খিঁচুনি উঠে আসে ওর সমস্ত শরীরে। শিলার চোখে জল আসে, চোখের কোণাটা মুছে সেলা আবারও বলে, একবার রোজ জানায় সেই স্কুলে একটা মেয়েকে দেখেছে যার চোখ ছিল রক্তাক্ত। আমি খুব অবাক হই। পরে স্কুলে গিয়ে জানতে পারি সেই মেয়েটি 1 মাস আগে আত্মহত্যা করেছে। ভেবে দেখো, যে মেয়েটিকে রোজ দেখছে সে মারা গেছে 1 মাস আগে। আমি ওই ঘটনার পর থেকেই বুঝতে পারি রোজ যা দেখে তা কল্পনা নয়, ওর ভেতরে কিছু আছে, কোনো অদ্ভুত ক্ষমতা যা না চাইলেও তাকে প্রতি মুহূর্তে দেখতে বাধ্য করে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, গলা থেকে স্বর বের হচ্ছিল না। শিলা বলছিল, আমি তখন রোজকে নিয়ে ফিলিপিন্সে এক বিশ্ববের কাছে গিয়েছিলাম। তিনি দীর্ঘক্ষণ রোজের দিকে তাকিয়ে থেকে কয়েক মুহূর্ত পর যা বললেন তা হলো, রোজ নাকি ঈশ্বরের উপহার। ঈশ্বর ওকে কিছু দিয়েছেন, তবে সেই উপহার তার জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। সেই কথা শোনার পর থেকে আমি বুঝেছিলাম রোজের ভেতরকার জগৎ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেলার গলা পুনরায় ভারী হয়ে এল, কান্না চেপে রাখায় কষ্ট হচ্ছিল। একবার রাতে রোজ হঠাৎ চিৎকার করে ওঠে। আমি দৌড়ে যাই, ওর ভয় দেখি ও বিছানায় কোনায় গুটিসুটি মেরে পড়ে আছে, চোখে মুখে আতঙ্ক, শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। আমি ওকে জড়িয়ে ধরি কাঁপা কাঁপা গলায়। ও বলে, মা, কালো ছায়াটাও এসে গেছে। ছায়ার ভেতরে চোখ, আর ওর পাশে মামা দাঁড়িয়ে। মামা আমার ভাই। আমি ভেবেছিলাম এটা হয়তো দুঃস্বপ্ন, কিন্তু সেই রাতেই আমার ছোট ভাই রোজের মামা হৃদরোগে মারা যায়। খবরটা পেয়ে আমি যেন আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিলাম। কিভাবে রোজতা জানল? এটা কি কেবল কাকতাল ঘটনা, নাকি সত্যিই কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না? তারপর থেকেই আমি আর রোজের কথা অবহেলা করতে পারিনি। ও যা বলে তাতে কান না দিয়ে উপায় ছিল না। ওর বয়স তখন মাত্র 1-0। একদিন সন্ধ্যাবেলা রোজ একা বারান্দায় দাঁড়িয়েছিল, আকাশে মেঘ, চারিদিক ছমছমে। হঠাৎ সে দৌড়ে ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মা, পাশের বাড়ির ছাদে একটি লোক দাঁড়িয়ে আছে, ছাদের ঠিক কোনায়। কিন্তু সে কি মানুষ না ডিমন? আমি প্রথমে কিছু বুঝতে পারিনি। বাইরে তাকালাম, কাউকে দেখলাম না, কিন্তু রোজের চোখে তখনও সেই বিষভারিত চাহনি, ঠোঁট কাঁপছে ভয় আর আতঙ্ক। ওর সমস্ত মুখ জুড়ে। আমি ওকে জড়িয়ে ধরলাম। বুঝলাম ও যা দেখছে তা কিছু না হলেও ওর মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। সেই রাতে রোজের চিৎকারে আশেপাশের পাড়া প্রতিবেশীরা জেগে যায়। সেই ঘটনার পর থেকেই গ্রামে রোজকে নিয়ে গুজব ছড়াতে থাকে। প্রথম সময় ভাবত মেয়েটা অদ্ভুত, হয়তো মানসিক সমস্যা আছে, কিন্তু ধীরে ধীরে সবাই টের পেল রোজের মধ্যে কিছু আছে, এমন কিছু যা সাধারণ নয়। গ্রামে তখন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছিল।
দরজা আপনা আপনি খুলে যেত। রাতে লোকজন ছাদের উপর শব্দ শুনত, অথচ কাউকে দেখা যেত না। রুসকে একা ঘন্টার পর ঘন্টা জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখা যেত। সে যেন কারোর সঙ্গে কথা বলছে, অথচ আশেপাশে কেউ নেই। একদিন এক বৃদ্ধা প্রতিবেশী বলেছিলেন যে মেয়েটার চোখে কিছু আছে। ওই চোখ দিয়ে ও শুধু এই দুনিয়া নয়, অন্য কোনো দুনিয়ার জিনিসও দেখতে পায়। এই কথা শুনে আমি আটকে উঠেছিলাম। আমি যে রোজকে মা হিসেবে আগলে রাখতে চাই, কিন্তু আমি তা জানি না কিভাবে। রোজ নিজেই বোঝে না ওর মধ্যে কি আছে। কতবার দেখেছি রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ জেগে উঠে ভয় পেয়ে কান্না করছে। কখনো বলে মা সে আবার এসেছে, কখনো বলে মা কেউ আমার নাম ধরে ডাকছে। সে কে, কোথা থেকে আসে জানি না, আর জানার চেষ্টাও করি না এখন। শুধু চাই রোজ যেন ঠিক থাকে, ঠিকভাবে বাঁচতে পারে। আমার মেয়ে এক অভিশপ্ত উপহার নিয়ে জন্মেছে। তারই দেখা, অনুভব করা, এমনকি আগাম বলে ফেলা, এসবই এক ধরনের যন্ত্রণা। আমি একজন মা হয়ে চেষ্টা করি ওকে রক্ষা করতে, শান্তি দিতে। কিন্তু কিভাবে রক্ষা করব যখন আমি নিজেই জানি না ও কি দেখছে? আর তাই এখন আমি কেউ হাসিটা করলে কিছু বলি না। রোজের চোখে আমি দেখেছি সেই ভয়ঙ্কর সত্য যা আমরা দেখতে পাই না, যেটা ওর জন্য অভিশাপ হলেও আমাদের জন্য এক সতর্ক সংকেত। 3 বছর আগে এক ভয়ানক অধ্যায় নেমে আসে সেলার জীবনে। সেরা জানায় যে সে স্বামীর মৃত্যু সূর্যার পাশে বসেছিল, তার পাশে ছোট্ট মেয়ে রোজ। সেরা স্বামী এক অতি নম্র স্বভাবের মানুষ। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়ছিলেন। শারীরিকভাবে তিনি প্রায় নিঃশেষ হয়ে পড়েছিলেন, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক শান্তি। হয়তো ঈশ্বরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি ছিল সেটা। সেদিন বিকেলটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। হঠাৎ বাতাস বন্ধ হয়ে আসে, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস আটকে রেখেছে। ঘরের ভেতর হালকা আলো জ্বলছিল, আর বাইরের জানালার পর্দা একটু একটু দুলছিল। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বুঝে সেলা প্রার্থনায় মন দিল। সে এক হাতে স্বামীর নিস্পন্দিত হাত ধরে রেখেছিল, অন্য হাতে রোজের পিঠে হাত বুলাচ্ছিল, উত্তাপ দিয়ে যেন মেয়েকে শান্ত রাখার চেষ্টা। কিন্তু সেই শান্ত বিকেল মুহূর্তেই বিষণ্ণতায় ভরে ওঠে। রোজ হঠাৎ কেঁদে ওঠে। তার কণ্ঠে শুধুই কান্নার শব্দ ছিল না, ছিল আতঙ্কের কম্পন। সে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, মামা, এখানে কেউ আছে? বাবা একা নয়। সেলা প্রথমে ভেবেছিল এটা কেবল আবেগপ্রবণতা, হয়তো মেয়েটা মৃত্যুর মুহূর্ত বুঝে আবেগে কাঁদছে। সে মেয়েকে কাছে টেনে বলল, না মা, কিছু না, সব ঠিক আছে। ঈশ্বর বাবাকে তার রাজ্যে নিয়ে যাচ্ছেন, তুমি ভয় পেও না। কিন্তু রোজ শান্ত হচ্ছিল না, বরং তার দৃষ্টি ঘরের এক কোণে স্থির হয়ে গিয়েছিল। ভয় আরও অবিশ্বাসে সে সেখানে তাকিয়েছিল, এক দৃষ্টিতে যেন কিছু একটা বা কাউকে দেখছে। সে আরও জোরে কাঁপতে থাকে, নামা, সে এসে গেছে। কালো ছায়া, কালো অপরূপটা, সে বাবার পাশে দাঁড়িয়ে, সে তাকে নিয়ে যেতে চাইছে। শিলার শরীর শিউরে ওঠে। মেয়ের চোখে যে আতঙ্ক সে দেখেছে সেটা কোনো অভিনয় নয়। ঘর জুড়ে একটা শীতল বাতাস ছড়িয়ে পড়েছে, যেন হঠাৎ করেই কোনো অদৃশ্য কিছু এসে উপস্থিত হয়েছে। একটু আগেই যেই জানালার পর্দাগুলো হাওয়ায় তুলছিল আচমকাইতে থেমে যায়, একদম বাতাস নেই। আর ঠিক তখনই শিলার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি চিরতরে নিস্তব্ধ হয়ে যান। ঘরে তখন অদ্ভুত নিস্তব্ধতা। সেলা হতভম্ব, সুগ্রস্ত, আর রোজ সে চিৎকার থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘরের সেই কোণায়, যেখানে সে কালো ছায়াটাকে দেখেছে বলে দাবি করেছিল। রাত্রি নেমে এসে যেন পুরো বাড়িটাকেই অন্ধকারে ডুবিয়ে দিল। সেলার আত্মীয় স্বজন তখন আশেপাশে ছিল না, কেবল 2 প্রতিবেশী তাকে সান্ত্বনা দিতে এসেছিলেন। মৃতদেহ একপাশে রাখা, সেলা কিছুটা স্থবির হয়ে গিয়েছিল। কিন্তু সত্যিকারের ভয়ঙ্কর অধ্যায় তখনও শুরু হয়নি। সেই রাতেই 1:30 নাগাদ হঠাৎ ঘুমন্ত রোজ চিৎকারে জেগে ওঠে। ইলেকট্রিসিটি নেই, সমস্ত ঘর অন্ধকারের চাদরে আবদ্ধ। চিৎকার শুনে সেরা দৌড়ে মেয়ের ঘরে যায়। সেখানে পৌঁছে সে দেখে ঘেমে নেমে ভিজে যাওয়ার রোজ বিছানার এক কোণায় চটসর হয়ে বসে, তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে বলতে থাকে, মা, সে আমার দিকে এগিয়ে আসছে, মা, সে জানে আমি তাকে দেখেছি, সে আমার নাম জানে, মা, সে আমাকে ডাকছে। শিলার গা কাঁপতে থাকে। সে মেয়েকে জড়িয়ে ধরে প্রার্থনা শুরু করে, কিন্তু রোজের চোখের দৃশ্য তখন ঘরের দরজার দিকে স্থির।
শিলার মনে হলো হঠাৎ করে ঘরের তাপমাত্রা হ্রাস পেয়েছে। বুকের মধ্যে চাপা আতঙ্কটা জমে উঠেছিল, যেন বাতাস ভারী হয়ে গেছে। পরের ঘন্টা 2-1 ধরে রোজ অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘুম নয়, যেন কোনো অদৃশ্য কিছুর প্রভাবে সে গভীরভাবে আটকে গেছে এক অচেনা ঘোরে। মুখ দিয়ে কখনো ফিসফিস করে, কখনো চাপা চিৎকারে, কখনো হঠাৎ বিছানার উপরে উঠে বসে আবার লুটিয়ে পড়ে। সেরা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সকালের অপেক্ষা করে। সকাল হতেই আত্মীয় স্বজনেরা চলে আসে। ধর্মীয় আচার মেনে তার স্বামীকে পার্শ্ববর্তী একটা সিমেট্রিতে চিরনিদ্রায় শায়িত করা হয়। তা ঠিক পরেই শিলাচার্যের পাদ্রীকে খবর দেয়। পাদ্রী একজন অভিজ্ঞ প্রিস্ট। তিনি এসে রোজকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, ওর মধ্যে কোনো কিছুর ছায়া লেগে আছে। আমি আজই প্রার্থনা শুরু করব। এরপর সেই বাড়িতে শুরু হয় এক ভিন্ন রকম অধ্যায়। পবিত্র জল ছিটানো হয়, বাইবেল পাঠ করা হয়, ক্রস নিয়ে প্রার্থনা হয় ঘন্টার পর ঘন্টা। রোজ মাঝে মধ্যে জেগে ওঠে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। একবার সে চিৎকার করে বলে, তোমরা তাকে থামাতে পারবে না। সে বলেছে, আমার উপর তার অধিকার আছে। প্রিস্ট বারবার পবিত্র ক্রস তুলে ধরলে রোজ ব্যথায় কুকুরে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরকে আঘাত করছে। একাধিকবার প্রার্থনার পরে ধীরে ধীরে রোজ শান্ত হতে শুরু করে। 2 দিন পর রোজের চেতনা পুরোপুরি ফিরে আসে, কিন্তু সেরার মুখ শুকন, চোখ লাল, মেয়ে বেঁচে আছে, সচেতন, কিন্তু কিছু যেন বদলে গেছে। রোজার আগের মতো হাসে না, একা থাকতে চায় না, আয়নার দিকে তাকাতে ভয় পায়। মাঝে মাঝে সে বলে, আমি জানি সে কোথায় থাকে, সে এখনো আমাদের দেখে। সে লাজও মনে করে তার স্বামীর মৃত্যুর মুহূর্তে সেই অপরিচিত ছায়ার উপস্থিতি কোনো সাধারণ কিছু ছিল না। হয়তো তা ছিল মৃত্যুদূত, হয়তো কোনো অভিশপ্ত ডিমন, অথবা এমন কিছু যার ব্যাখ্যা মানুষের জানা নেই। শিলা স্বামীর মৃত্যুর কয়েক মাস পরের কথা। শিলা তখন কাজের জন্য সৌদি আরবে চলে এসেছে। রোজ তার নানা নানির পাশে ছিল। একদিন সন্ধ্যাবেলায় খবর আসে, রোজ নাকি আবারও অজ্ঞান হয়ে গেছে। ফোনে কথা বলতে বলতে সেলা হন্তদন্ত হয়ে ছাদ থেকে নেমে এসে পাশেই দাঁড়িয়েছিল। আমি তখন কাজের মাঝে ছিলাম। এখানে বলে রাখি, সেলার স্টাফ রুমটা ক্লাউড কিচেনের 3 তলায়। কণ্ঠ শুনে বুঝলাম কিছু ভয়াবহ ঘটেছে। তার কণ্ঠে এক অদ্ভুত কাঁপন, কান্নার মধ্যেও যেন গলা শুকিয়ে এসেছে। আমি কি হয়েছে জানতে চাইলে শিলা ফিসফিসিয়ে বলে, আমি ওর সাথে ফোনে কথা বলছিলাম। খানিক বাদে হঠাৎই ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুহূর্তেই চোখ বন্ধ করে বলে উঠল, মা, তুমি চাঁদের কোনায় যেও না, ওখানে কেউ অপেক্ষা করছে। বলেই ধপ করে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। শিলার গন্ধ থেমে গেল কিছুক্ষণের জন্য। আমি চুপ করে রইলাম, যেন শব্দ করলেই অদৃশ্য কারোর দৃষ্টি আমাদের উপর পড়ে যাবে। কয়েক মিনিটের নিস্তব্ধতা। রাত তখন গভীর। সৌদি আরবের মরুভূমির বাতাসে এক ধরনের শূন্যতা ভেসে বেড়াচ্ছে। সে রাতে সেরা যখন ডিউটি শেষে ক্লান্ত শরীরে রুমে ফেরে, আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাকে ফোন করি। শিলা বলে, রোজকে নিয়ে যা ঘটছে তা শুধু শারীরিক বা মানসিক কোনো অসুখ নয়, এটা কিছুটা অন্যরকম। এই মেয়েটা যেন আমাদের জগতের সীমানা ছুঁয়ে আছে, কিন্তু পুরোপুরি এই দুনিয়ার বাসিন্দা নয়। সেটার গলা তখন অস্পষ্টভাবে কাঁপছিল। সে বলে, রোজের চোখে মাঝে মাঝে এমন এক শূন্যতা দেখি, যেন খুব দূরে কোথাও তাকিয়ে আছে, আবার কখনো এমনভাবে তাকায় যেন সামনে কোনো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম যে অতীতে যা কিছু ঘটেছে রোজের সাথে, তা থেকে একটাই কথা মনে হয়, সবকিছুর একটা যোগসূত্র আছে। আর মা, তুমি ছাদের কোনায় যেও না, এই কথাটা কেমন যেন আমায় ভাবাচ্ছে। ছিল কেন বলেছিল রোজ এমন কথাকে? অপেক্ষা করছিল ছাদে কোনো অদৃশ্য অস্তিত্ব কে ছিল, যাকে রোজের মতো একটি বাচ্চা দেখতে পেল, কিন্তু বাকি পৃথিবীর কেউ বুঝতে পারল না। সেই রাতে শিরাকে শান্ত হতে বলে ঘুমোতে বলি, আর এই বিষয় নিয়ে চিন্তা করতে বারণ করি। শিরার সাথে প্রায়ই রোজের বিষয়ে কথা হতো। একসময় সে বলেছিল যেন রোজ ঘুমন্ত অবস্থায় মাঝে মাঝে কথা বলে, কিন্তু কথাগুলো একেবারে স্বাভাবিক না। যেমন একদিন রাতে বলল, মা, তারা আবার এসেছে। তাদের মুখ নেই, কিন্তু তারা আমার নাম জানে। আমি প্রায়ই তার জন্য প্রার্থনা করি। জানি না কি আছে অদৃষ্টে। আমি চুপ করে থাকি। কি বলবো তাকে? কি করে তাকে বোঝায় যে হয়তো রোজ এখন একটা সেতু বন্ধন হয়ে গেছে এই দুনিয়া আর অদৃশ্য জগতের মাঝে দাঁড়িয়ে আছে। সে কোথাও সে হারিয়ে ফেলেছে শিশুদের সরলতা, কারণ সে প্রতিনিয়ত অনুভব করে এমন কিছু যা আমাদের বোধের বাইরে। শিলার ফোনে একদিন রোজের ছবি দেখলাম, ছোট্ট মুক্তবু, কি একগা ছমছমে নিস্তব্ধতা জড়িয়ে আছে সেখানে। ওর চোখের দিকে তাকিয়েই আমি আটকে উঠেছিলাম। সেই চোখে একটা অস্বাভাবিক গভীরতা, যেন সে আমার ভেতরটা দেখছে, আমার জানা অজানা সবকিছু পড়ে ফেলছে।
যেন কোনো এক কুয়াশাচ্ছন্ন জগৎ থেকে তাকিয়ে আছে সে, যেখানে আমরা প্রবেশ করতে পারি না, কেবল আন্দাজ করতে পারি। রোজকে দেখে আমার মনে পড়েছিল ছোটবেলার কিছু কথা। বয়স্কদের মুখে শুনেছি, এমন কিছু শিশু থাকে যারা জন্ম থেকেই খোলা চোখ নিয়ে পৃথিবীতে আসে। তারা যা দেখে তা আমরা দেখি না। তারা অনুভব করে এমন সব অস্তিত্ব যারা অন্ধকারে লুকিয়ে থাকে। কয়েক মুহূর্ত চুপ থাকার পর সেলা বলে, যেন আমার মনে হয় ওর জন্মের সময় কিছু ঘটেছিল। ওর জন্মের আগে আমি একটি দুঃস্বপ্ন দেখেছিলাম। একটি মহিলা মুখ ঢাকা দাঁড়িয়ে আছে আমার বিছানার পাশে। ফিসফিস করে বলছে, তোমার মেয়ে আমার হবে, ও দেখতে পাবে, আমাকে ডাকতে পারবে। আমাকে তখন এসব পাত্তা দেয়নি, কিন্তু এখন মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আমি স্তব্ধ হয়ে যাই, ভয় আর কৌতূহল মিশিয়ে বুকের ভেতরটা ধকধক করে ওঠে। আমি খালি মনে করতে থাকি রোজের চোখে যে অদৃশ্য ছায়া ভেসে ওঠে সেটা বোধ হয় সেই মহিলার। তবে রোজ এমন কেন? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, সে কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, নাকি তাকে কেউ বা কিছু টেনে নিয়ে যাচ্ছে অন্য জগতের দিকে, অন্ধকারের দিকে? সেদিন সেলা কিচেনে সারাদিন একদম চুপচাপ ছিল, অথচ ওর স্বভাব এমন না। সবসময় একটু হাসি খুশি, কাজের মাঝে কথাবার্তা বলেই পরিবেশটা হালকা করে রাখে। কিন্তু সেদিন যেন অন্য কেউ এসে ওর জায়গা নিয়েছে। কাজ করতে করতে আশঙ্কা থেমে যায়, কাটা চামচ তুলতে ভুলে যায়, ভুল জায়গায় রাখে, কখনো বা সেগুলোকে মেঝেতে ফেলে দেয়। চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। আমি দেখেই বুঝেছিলাম ওর ভেতরে কিছু একটা চলছে, কোনো এক অজানা ঝড়। বিকেলের দিকে যখন অন্য সবাই ব্রেক নিচ্ছিল, আমি ওর পাশে গিয়ে বসলাম। নিচু স্বরে বললাম, শিলা, তুমি চাইলে রোজের জন্য আমি কিছু করতে পারি। আমার প্রশ্নে সে থমকে দাঁড়ায়, ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকায়, চোখে যেন দহন। ধীর স্বরে সে বলে, তুমি বিশ্বাস করো, সত্যি বিশ্বাস কর যে আমাদের আশেপাশে এমন কিছু আছে যা দেখা যায় না, কিন্তু তারা আছে। আমি একটু থেমে বললাম, আমি পুরোপুরি জানি না, কিন্তু তোমার চোখের ভয়টাকে মিথ্যে বলে মনে হয় না। ও কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ চোখ নামিয়ে ফেলে, যেন কিছু একটা মনে পড়ে গেছে। আমি আর চাপ দেইনি। আমার মন বারবার কয়েকদিন আগের সেই বাক্যটাকে ফিরে যাচ্ছিল। মা, তুমি ছাদে দের কোনায় যেও না। এরা শুধু ভয় পাওয়ার কথা না, এটা একটা সতর্ক বার্তা। যদিও এমন অভিজ্ঞতা আমারও হয়েছিল কয়েক বছর আগের কথা, যখন এই ক্লাউড কিচেনটা নতুন ওপেন হয়েছিল। তখনও সেলা এখানে জয়েন করে। একদিন রাতে কাজ শেষে আমি একাই ছিলাম কিচেনে। একটা লাস্ট মোমেন্ট ডেলিভারির জন্য নিজের স্টোর রুমে যেতে হয়। সিঁড়ি দিয়ে নামতেই হঠাৎ মনে হলো পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে। প্রথমে মনে হলো বুঝি কল্পনা, কিন্তু বাতাসটা আচমকা থমকে গিয়ে ভারী হয়ে উঠেছিল, যেন কেউ ধরা পড়বে এমন মুহূর্তের অপেক্ষা করছে। ফিরে তাকালাম, কিছুই নেই। তবু বুকের ভেতর কেমন যেন চাপ অনুভব করছিলাম। ভয় পেয়েছিলাম, স্বীকার করতেই হবে। তবে ঘটনাটা কাউকে বলিনি। ভাবলাম হয়তো ক্লান্তির প্রভাব। তারপর আর তেমন কিছু ঘটেনি। কিন্তু কয়েক সপ্তাহ পর এক রাতে আমাদের এক ইথিওপিয়ান কর্মী জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেদিন সে স্টোর রুমে কিছু নিতে গিয়েছিল। কিচেনে ফিরে এসে কাঁপতে কাঁপতে বলে, আমি স্টোর রুমে কারোর কণ্ঠস্বর শুনতে পেয়েছি, যেটা কোনো পুরুষ মানুষের ছিল না। আবার নারীও না, নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর। কি কর্কশ! শুনে সবাই থমকে যায়। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই। বাতি জ্বালিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি চারপাশ। কিছু যন্ত্রপাতি যেমন ছিল তেমনি আছে, কিছুই নেই। কিন্তু হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস যেন আমার কাঁধ ছুঁয়ে গেল। গা কাটা দিয়ে ওঠে, মাথার চুল খাড়া হয়ে যায়। মরতেই বুঝলাম যা সেদিন অনুভব করেছিলাম সেটা এখনো এখানে আছে। এত বছর যে টুকটাক কিছু আমরা অনুভব করেছি এই ক্লাউড কিচেনে, সেটা তারই প্রভাব। যদিও তা নিয়ে পরে তেমন কোনো আর সমস্যা হয়নি, তবে কি ভবিষ্যতে সেটা নিয়ে কোনো সমস্যা আসবে কে জানে। যাই হোক, সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। এভাবেই আরও বেশ কিছু মাস কেটে যায়। বছরখানেক আগের কথা। একদিন আমি, সেলা, আরও দুইজন সবাই মিলে কিচেনে কাজ করছিলাম। ক্লাউড কিচেনটি সেদিন ভীষণ ব্যস্ত ছিল। অর্ডার আসছে একটার পর একটা। কেউ ব্যাটারি মেশাচ্ছে, কেউ প্যাকিং করছে, কেউ চেক করছে কোনো আইটেমটা আগে যাবে। ফুলস্থল অবস্থার মাঝেই একটা ভিডিও কল আসে সেলার মেয়ে রোজের। আমি খেয়াল করি শিলা ফোনটা হাতে নিয়ে হালকা হাসি মুখে কথা বলতে বলতে এদিক সেদিক ঘুরে ঘুরে কাজ করছে। এখানে বলে রাখা দরকার, যেহেতু এটা কোনো বড় কমার্শিয়াল রেস্তোরাঁ না, বরং মাঝারি ইমানের ক্লাউড কিচেন, তাই আমি কর্মীদের মাঝে কিছুটা মানবিকতা রাখি।
কারোর কল এলে কথা বলতে মানা করি না, যতক্ষণ না কাজে ব্যাঘাত ঘটে। আর এত বছরে সেলাই এবং ওর মেয়ে রোজের সঙ্গে আমার একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। সেদিন মনে হচ্ছিল রোজ হয়তো মাকে কোনো দরকারে কল করেছে। মিনিট 5 পর সেটার মুখ বদলে যেতে থাকে। তার মুখের হাসিটা ফিকে হয়ে যায়, চোখের দৃষ্টি যেন স্থির হয়। আমি ওর পাশে যেতেই চমকে উঠি। রোজের কণ্ঠ স্পিকারে কাঁপা কাঁপা শোনাচ্ছিল। মা, তোমার পেছনে ওটা কি? সেলা মুখ ঘুরে তাকায়। সে স্পষ্টভাবে বলে ওঠে, কেন, কি হয়েছে? এখানে তো আমাদের কলিঙ্গা ছাড়া কেউ নেই। রোজের কণ্ঠ থেমে যায় কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে ভীত হয়ে সে বলে, মা, তোমাদের পেছনে দুটো ছায়া, একটা সাদা একটা কালো। সাদা ছায়াটা তোমার পাশ দিয়ে চলে গেল, কিন্তু কালোটা ওটা তোমাদের একদম পেছনে দাঁড়িয়ে আছে, নড়ছে না। শিলাকে চমকে উঠতে দেখে সাথে সাথে আমিও কেমন অসাড় হয়ে যাই। কিচেনের ঝাঁচালো ঘ্রাণ, ব্যস্ততা সবকিছু যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। আমি ফোনটা নিয়ে রোজের মুখটা দেখি। ওর চোখে এক অদ্ভুত স্থিরতা। ছোট মুখ, গভীর চোখে সে চারপাশটা দেখে নিচ্ছিল, কিন্তু কারোর চোখে চোখ রাখছিল না। আমি বললাম, রোজ, মা, তুমি এখন কি দেখতে পাচ্ছ? অমৃত গলায় বলল, আঙ্কেল, ছায়া দুটো এখানেই ছিল, কিন্তু এখন আর নেই। সাদা ছায়াটা তোমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেছে, কিন্তু কালোটা ওটা তোমার আর মায়ের খুব কাছে এসে দাঁড়িয়েছিল, ঠিক তোমাদের এর পেছনে। শিলাকে দেখলাম, সে আতঙ্কে সাদা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, চোখে একরাশ ভয়ে জমাট বেঁধেছে। ওর হাতে ফোন কাঁপছিল। আমার কাঁধে হাত রাখতেই বুঝতে পারলাম শিলা শরীর ঠান্ডা হয়ে গেছে, যেন কারোর স্পর্শ তার ভেতর থেকে তাপ শুষে নিয়েছে। তবুও আমি তখনও নিজেকে সামলে হালকা হেসে বললাম, হ্যাঁ, না না, এটা শুধুই রোজের গল্প না। ও হয়তো কোনো রিফ্লেকশন দেখেছে, কিন্তু ভেতরে ভেতরে জানি এই কিচেনে এমন অনুভূতির মুখোমুখি আমরা আগেও হয়েছি। বিশেষ করে স্টোর রুমের নিচের ঘরটাতে মাঝে মাঝে বাতাস থেমে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সেই ঘটনা অনেক আগে, সেনা জানে না সে বিষয়ে। ভেবেছিলাম এতদিনে কিছু হয়নি, যখন সমস্যা নেই। কিন্তু রোজের চোখে যা দেখলাম তা কোনো বাচ্চার কল্পনার ফল নয়। তবে কি দিন কয়েক আগে রোজের কথাগুলো সত্যি হতে শুরু করেছে। ছাদের কোনায় কি সত্যিই কোনো ছায়ামূর্তি ছিল? সেদিন রাতে ঘুমোতে গিয়ে আমি অস্বস্তিতে ছিলাম। বারবার মনে পড়ছিল রোজের কথাগুলো। একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে আমাদের পেছনে। আমি ঘুমিয়ে পড়েছিলাম কিনা জানি না, কিন্তু মাঝরাতে হঠাৎই আমার মুখের উপরে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করে চমকে উঠি। ঘর নিঃসন্দেহে ফাঁকা, তবুও মনে হচ্ছিল কেউ খুব কাছে থেকে আমাকে দেখছে। তারপর থেকে আজ পর্যন্ত আমি এমন অনুভূতি টের পাইনি। কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে রোজের। মেয়েটা যেন আস্তে আস্তে নিজের ভেতরে অন্তহীনে ডুবে যাচ্ছে। এখনো সে ছায়া দেখতে পায়, এমনটাই সেলা জানায়। তবে মজার ব্যাপার হলো, এখন আর কোনো ছায়া ওকে আক্রমণ করে না। ওদের উপস্থিতি টের পায়, কিন্তু রোজ এখন আর আগের মতো ভয় পায় না। এটা সেলার মুখে শোনা যায়, গর্বের মতো, আবার ব্যথার মতো। সে বলে যে রোজ এখন নিজেকে তৈরি করেছে তাকে দেখা দেওয়া ছায়াগুলোর মানে বুঝতে, সেগুলো থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে। একটা কিশোরীর ভেতরে এমন একটা দায়িত্ববোধ জন্ম নেয়। কিভাবে? এটা ভাবতে ভাবতে আমার অবাক লাগে। ওর বয়স তো এখন মাত্র 1-2 কিংবা 1-4, অথচ তার চোখে এমন এক অভিজ্ঞতার ঝাঁপ যেটা আমাদের অনেক প্রাপ্তবয়স্কদের জীবনেও পড়ে না। সেলাও মাঝে মাঝে বলে, রোজ এখনো কিছু বলে যা আমরা বুঝতে পারি না। একদিন আমি রোজকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কিভাবে বোঝো এগুলো? ও বলেছিল, আঙ্কেল, তারা আমাকে দেখে। আমি তাকিয়ে থাকি, যতক্ষণ না ভয় পাই তারা কিছু করে না। তারপর থেকে কিচেনে আর কোনো বড় ঘটনা ঘটেনি, তবে মাঝে মাঝে এলোমেলো ব্যাপার ঘটে। লাইট হঠাৎ করে ফিউজ হয়ে যায়, বাথরুমের কল আপনা থেকেই খুলে যায়, কিছু না থাকলেও বেসিনে ছায়া পড়ে। আমরা অভ্যস্ত হয়ে গেছি অনেকটা, কিন্তু রোজের সেই কথাগুলো, সেদিনের সেই কালো ছায়া, সেগুলো আমার ভেতরে এখনো গেঁথে আছে। মাঝে মাঝে মনে হয় রোজের এই দেখতে পাওয়া কোনো অভিশাপ নয়, বরং একটা দায়িত্ব। শিলার সঙ্গে আমার সম্পর্কটা আগের মতো নেই। এখন সে কেবল একজন সহকর্মী, বন্ধু নয়, বরং এক অনন্ত অজানা বাস্তবতার জীবন্ত দূত। যেন তাকে কাছ থেকে দেখলেই আমার মাঝে মাঝে মনে হয় সে যেন কোনো রহস্যময় নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, যে নদীর ওপারে এমন এক জগৎ যেটা আমরা চোখে দেখি না, কানে শুনি না, কিন্তু যা নিঃশব্দে আমাদের আশপাশেই বয়ে চলে প্রতিনিয়ত। সেলা খুব বেশি কথা বলে না আজকে, কিন্তু যেটুকু বলে সেটা তার মুখের ভাষার চেয়ে অনেক বেশি গম্ভীর। কিন্তু তার মধ্যে এখন একটা তীব্র ভয় আর অদ্ভুত রকমের সাহস পাশাপাশি বাস করে।
তার চোখে এক ধরনের ক্লান্তি লেগে থাকলেও মুখে অদ্ভুত এক সতর্কতা। জেন চারপাশের প্রতিটি ছায়াকে সে চিনে রেখেছে। মাঝে মাঝে সে হঠাৎ থেমে যায় কাজের মধ্যে, চোখ রাখে জানলার বাইরে বা স্টোর রুমের দিকে। আমি জানি না সে কিছু শুনে, হয়তো দেখে, কিন্তু আর কিছু বলে না। তবুও সেরা সবচেয়ে বড় ভয় একটাই, রোজ জেন ছায়ার মধ্যে হারিয়ে না যায়। সে চায় রোজ হাসুক, খেলুক, বন্ধুদের সঙ্গে সময় কাটাক, এমন জীবন পাক যা একেবারে স্বাভাবিক। তার চোখে যেন শুধু ছায়া না থাকে। এটা কেবল কোনো অতি প্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই নয়, এটা একটা মায়ের আত্মিক যন্ত্রণা, এক কন্যার জীবনের জন্য তার প্রাণ চেষ্টা। সেরা যখন বলে আমি শুধু চাই রোজ যেন একটা স্বাভাবিক জীবন পায়, তখন আমি বুঝি সেটা মায়ের প্রার্থনা শুধু নয়, এক অসমাপ্ত যুদ্ধের আহ্বান। আমি মাঝে মাঝে ভাবি রোজের মতো একটি মেয়ে, যে ছোটবেলা থেকেই অশরীরী অস্তিত্বের ছায়ায় বেড়ে উঠেছে, তার জীবনটা কতটা নিঃসঙ্গ হতে পারে। তার কাছে দিন রাত্রির কোনো কিছু আলাদা নয়, কারণ অন্ধকার তার চারপাশেই, এবং মাঝে মাঝে ভোরেও তারা হানা দেয়। আমি প্রথম যেদিন রোজকে দেখেছিলাম, ফোনের স্ক্রিনে ফুটে উঠেছিল এক শান্ত মুখ, অস্বাভাবিকভাবে শান্ত চোখে, যেন সময়ের ভার সে তার পাশে তাকাচ্ছিল। মনে হচ্ছিল সে এমন কিছু দেখছে যা আমরা দেখছি না, অথবা এমন কিছু জানে যা আমাদের জানার বাইরে। আমাদের বিশ্বাস কোনো অতি প্রাকৃতিক ঘটনার চেয়েও মানুষের বিশ্বাস আর সম্পর্কের পরিবর্তনে। আসলে সবচেয়ে বড় বিষয় আমার ক্লাউড কিচেনের সেই ধোঁয়াটে দুপুরে, যখন গরম তেলে পেঁয়াজের ঘ্রাণ মিশে থাকে, মাংস আর মশলার ঝাঁঝে চারপাশে কাজের কোলাহল আর অর্ডারের চাপে ব্যস্ত থাকে, সেই ব্যস্ততায় হঠাৎ থেমে যায়। মাঝে মাঝে জানালা দিয়ে দূরের রাস্তা দেখি, যেন নিজের ভেতরে কোনো এক অচেনা আলোতে কিছু খোঁজার চেষ্টা করি। ভাবি এই শহরে, এই ধোঁয়ার আড়ালে রোজের মতো কেউ কি আর একজোড়া চোখ খুলে তাকিয়ে আছে সেই অদৃশ্য জগতের দিকে? কেউ কি আমাদের মতো সাধারণ মানুষের ভিড়ে হাঁটছে, অথচ সে জানে এমন কিছু যেটা আমরা জানতেও পারি না? আমার মনে হয় হয়তো জানি না বলে বেঁচে আছি আমরা, কিন্তু যারা জানে তারা কিভাবে বাঁচে? এই ছিল ঘটনা যা এত বছর ধরে আমার কাছে থাকলেও তখন এই ঘটনা লেখার মতো ভাষার দক্ষতা আমার ছিল না। কিন্তু এখন মনে হয় কিছুটা ভাষার দখল এসেছে, তাই লিখে পাঠালাম। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের উপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে।